দেখো, একাদশ শ্রেণীর তোমাদের ইতিহাসের প্রথম যে অধ্যায় রয়েছে রাষ্ট্রের প্রকৃতি, সেই জায়গা থেকে তোমাদের শর্ট কোশ্চেন বড় কোশ্চেন মিক্সচার করে থাকবে। এই জায়গাটা আমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। দেখো, প্রথমে যে অংশটা রয়েছে মন দিয়ে শুনবে, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। দেখো, রাষ্ট্রের প্রকৃতি যে অধ্যায়টা রয়েছে তোমাদের প্রথম অধ্যায় নেচার অফ স্টেট, এখান থেকে কি হচ্ছে, মোট 7টা কিন্তু শর্ট কোশ্চেন, একটা বড় কোশ্চেন 8 নাম্বারে থাকবে, মোট 15 নাম্বার থাকবে। তাই এই জায়গাটা আমাদের কিন্তু দুটো প্রশ্ন কিন্তু করে রাখতে হবে দুরকম ভাবেই। দেখো, রাষ্ট্র শব্দের উৎপত্তি, আমাদের রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া রয়েছে, রাষ্ট্রচিন্তার সংজ্ঞা দেওয়া রয়েছে, প্রাচ্য দেশীয় রাষ্ট্রচিন্তা, পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা, সব জায়গাগুলো আমাদের ছোট ছোট করে কিন্তু জানতে হবে। যেমন দেখো, প্রাথমিক পর্যায়ে মানুষ গড়ে তোলা, আমি বই থেকে লাইন বাই লাইন যতটা প্রয়োজন আমি ততটা বলে দিচ্ছি, ঠিক আছে। প্রাথমিক পর্যায়ে মানুষের গড়ে তোলা রাজনৈতিক গঠনগুলি জনপদ, মহাজনপদ, নগর রাষ্ট্র, রাজ্য, সাম্রাজ্য ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত হতো। যখন চাণক্য, তারপরে চোল সাম্রাজ্য, হ্যাঁ, তারপরে এর আগে আগে যত সেই সাম্রাজ্যগুলো ছিল তখন জনপদ ছিল, মহাজনপদ ছিল, হ্যাঁ, এই জায়গাগুলো ছিল, রাজ্য ছিল, সাম্রাজ্য ইত্যাদি নামে পরিচিত ছিল। যেমন চোল সাম্রাজ্য, মগধ সাম্রাজ্য, মগধ একটা জায়গার নাম, চোল সাম্রাজ্য, তারপর মুঘল সাম্রাজ্য, এইগুলো আমরা জানি, মৌর্য সাম্রাজ্য, জনপদ জানি, মহাজনপদ, অনেকগুলো নাম আছে। ইতালি রাষ্ট্রবিদ নিকোলা ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স নামক গ্রন্থে রাষ্ট্র কথাটি প্রথম ব্যবহার করেন। দেখো, এটা এমসিকিউ এসএকিউ ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এটা দাগ দিয়ে রাখবে। দ্য প্রিন্স নামক গ্রন্থ রাষ্ট্র কথাটি প্রথম ব্যবহার করেন। তাহলে পরীক্ষায় পড়তে পারে রাষ্ট্র কথাটি কে প্রথম কোথায় ব্যবহার করেন, এটাও দিতে পারে, বা নিকোলা ম্যাকিয়াভেলির কোন গ্রন্থে রাষ্ট্র কথাটির প্রথম ব্যবহার আছে, এইটাও কিন্তু পরীক্ষায় পড়তে পারে। এইভাবে কিন্তু করতে হবে। এরপরে দেখো, রাষ্ট্রচিন্তার সংজ্ঞা দিতে গিয়ে কি হয়, রাষ্ট্রের কার্যকলাপ পরিচালিত হয় বিভিন্ন প্রকার আইন, প্রশাসন, সরকার দ্বারা। তাহলে একটা রাষ্ট্র কিভাবে চলে, দেখো, রাষ্ট্রচিন্তার সংজ্ঞা হিসাবে আমরা কি বলতে পারি, এখানে দেখো, রাষ্ট্রের কার্যকলাপ পরিচালিত হয় বিভিন্ন প্রকার আইন, প্রশাসন, সরকার দ্বারা। আমাদের যে রাষ্ট্র চলছে, রাষ্ট্রের কি চলছে, আইন আছে তো, আমাদের পুরো দেশে আইন আছে তো, একটা সবার জন্য সমান। প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, আর্মি টার্মি এসব আছে, হ্যাঁ, বিভিন্ন প্রশাসন রয়েছে, সরকারও রয়েছে, কেন্দ্রে এক সরকার, রাজ্যে এক সরকার, বিভিন্ন স্টেটে যে সরকার, আমাদের কেন্দ্রেও সেই সরকার। সরকার, আইন এবং প্রশাসন দ্বারা আমাদের পুরো রাষ্ট্র চলছে। একটি যথার্থ রাষ্ট্রের, তার মানে একটা যখন রাষ্ট্র হবে, একটা দেশ হবে, তার গঠন প্রণালী, শাসন ব্যবস্থা, শাসনতান্ত্রিক আদর্শ, শাসকের স্বরূপ, জনগণের ভূমিকা ইত্যাদি সম্পর্কে চিন্তাবিদগণ নানা রকম অভিমত এবং আদর্শ উপস্থাপন করেন। রাষ্ট্রবিজ্ঞানীদের এই সকল বর্ণনা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণকে বলা হয় রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্র দর্শন। তাহলে দেখো, রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্র দর্শনটা তাহলে কি হলো, আমরা পেলাম কি, যে একটা রাষ্ট্রের যে গঠন প্রণালী, শাসনতান্ত্রিক আদর্শ, শাসন ব্যবস্থা, জনগণের কি ভূমিকা থাকবে। আমাদের দেশে আমরা জনগণই কিন্তু প্রধান, জনগণই কিন্তু মেন, কেননা আমরা জনগণ কি করি, গণতন্ত্রের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমপি, এমএলএ, তাদেরকে কিন্তু আমরা সবাই সিলেক্ট করি। সেহেতু আমাদের দেশে গণতন্ত্র রয়েছে, মানুষজন কিন্তু ভোট দিয়ে নির্বাচন করে। তা এই ক্ষেত্রে চিন্তাবিদগণ নানা রকম অভিমত প্রকাশ করেছেন। তারা বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলেন, যে এই সকল বর্ণনা, পর্যবেক্ষণ, বিশ্লেষণকেই কিন্তু রাষ্ট্রচিন্তা বলা হয়। কোনগুলোকে, যে একটা শাসকের স্বরূপ কেমন হবে, হ্যাঁ, শাসনতান্ত্রিক আদর্শ কি থাকবে, রাষ্ট্রের গঠন প্রণালী কেমন হবে, শাসন ব্যবস্থা কেমন থাকবে, সেটাই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্র দর্শনের মধ্যে দিয়ে কিন্তু তারা বিশ্লেষণ করেন।
এই রাষ্ট্র চিন্তা একটি গতিশীল প্রক্রিয়া। পরীক্ষায় এমসিকিউ দিতেও পারে, রাষ্ট্রচিন্তা কেমন প্রক্রিয়া। তাহলে বইটা যদি ভালো করে না পড়া থাকে তাহলে কিন্তু সমস্যা থাকবে। তখন আবার বলবে যে বাবা কি পরীক্ষা করে গেল, কি প্রশ্ন করলাম, শুনিই নাই বাপের জন্মগ্রহণে। সেটা নয়, আমাদের কিন্তু বইটাকে কিন্তু ভালো করে পড়তে হবে। বই পড়ার বিকল্প কিছু নাই। তুমি সহায়িকাই করো, টেস্ট পেপার করো, যাই করলে করো, বইটাকে ভালোভাবে পড়তে হবে। তাহলে রাষ্ট্রচিন্তা একটি গতিশীল প্রক্রিয়া। প্রতিটি যুগেই রাষ্ট্র দর্শন সম্পর্কে নতুন নতুন চিন্তা ভাবনা কিন্তু যুক্ত হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন। সবারই মতের কিন্তু গুরুত্ব রয়েছে, এটা কিন্তু মাথায় রেখো। এইটাই হচ্ছে ভারতীয়, তুমি দর্শনে যাও আর ভারতীয় তুমি ইতিহাসে যাও, রাজনৈতিক যে ব্যাপারগুলো রয়েছে সেখানেই যাও। এইটাই হচ্ছে খুবসুরতি ভারতের, যে ভারত বিভিন্ন মতকে নিয়ে চলে। একটা বিশেষ মতের উপরে কিন্তু ভারতবর্ষ টিকে নেই। ভারতীয় দর্শন যদি আমরা পড়েছি, কত রকম পড়েছি। এখানে কেউ ঈশ্বরকে মানে, কেউ ঈশ্বরকে মানে না, সবারই কিন্তু এখানে কি রয়েছে, অস্তিত্ব রয়েছে। ভারতীয় দর্শন এই জন্যই এত সেরা। এখানে আর একটা জায়গায় আমাদেরকে বলতে হবে, প্রাচ্য দেশীয় রাষ্ট্রচিন্তা আর পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা। দেখো, প্রাচ্য দেশীয় রাষ্ট্রচিন্তা মানে আমাদের এই যে দেশ, এই দেশ প্রাচ্যের দেশ। আর পাশ্চাত্য দেশ আমরা যেগুলো ইউরোপের দেশগুলোকে বলি সেগুলোকে পাশ্চাত্য দেশ বলি। তাহলে রাষ্ট্রচিন্তা হিসাবে এদের কি ভূমিকা রয়েছে? প্রাচ্য দেশীয় অনুশাসনগুলি অনুপ্রাণিত হয়েছে মূলত কোথা থেকে? কনফুসিয়াস, বৌদ্ধ ব্রাহ্মণ্য আদর্শের দ্বারা। তাহলে এটাও কিন্তু সংক্ষেপে পড়তে পারে শর্ট কোশ্চেনে, যে প্রাচ্য দেশীয় যে রাষ্ট্রচিন্তা সেইগুলো অনুপ্রাণিত হয়েছে কাদের মধ্যে দিয়ে বা কাদের দ্বারা। এখানে তোমার কনফুসিয়াস দিয়ে দিতে পারে, অ্যারিস্টটল দিয়ে দিতে পারে, আর বিভিন্ন আরো আলাদা আলাদা তোমার অপশন থাকতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু মুখস্থ করতে হবে। কনফুসিয়াস বৌদ্ধ ব্রাহ্মণ্য আদর্শ দ্বারা ধর্মীয় ও নৈতিক অনুশাসন ছিল আইনের ভিত্তি। তার মানে কি, প্রাচ্য দেশীয় রাষ্ট্র চিন্তার মধ্যে অনুশাসনগুলিতে ধর্মীয় এবং নৈতিক অনুশাসন ছিল আইনের ভিত্তি। তখন কি আইন কিভাবে করা হতো? ধর্মীয় এবং নৈতিক অনুশাসন। আচ্ছা, ধর্মীয় অনুশাসন মানে এখানে কি জায়গাটা বোঝানো চাইছে? তুমি দেখবে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী একরকম রীতি আছে, মুসলিম ধর্মদের আর এক রকম রীতি আছে, খ্রিস্টানদের যাও আর এক রকম, বৌদ্ধদের যাও আর এক রকম। তুমি বিবাহটাই মানো না, তুমি বিবাহটা ধরো মানে একটা স্ত্রী থাকতে হিন্দু ধর্ম মতে আর একটা স্ত্রীকে গ্রহণ করা যাবে না, হিন্দু ধর্ম মতে। তারপরে হিন্দু ধর্ম মতে আমরা যেভাবে বিবাহ করি, 7 পাকে বাঁধা, অগ্নিকে সাক্ষী রেখে আমরা 7টা পাক ধরে আমরা কিন্তু এইভাবে বিয়ে করি 7 পাকে ঘুরে। তাহলে এইগুলো কিন্তু একটা ধর্মীয় নীতি বলতে পারি। এইরকম ধর্মীয় কুসংস্কার অনেক ছিল। সতীদাহ প্রথা ছিল, রাজা রামমোহন রায় কাজ করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজ করেছেন বিরুদ্ধে, ছিল তো। ওগুলো ধর্মীয় কুপ্রথা হিন্দু ধর্মে ছিল, এগুলো ধীরে ধীরে চলে গেছে, বুঝতে পারলে? দেখো, তাহলে এই প্রাচ্য দেশীয় যে রাষ্ট্রচিন্তা, এর মধ্যে কি রয়েছে? প্রাচ্য দেশীয় মিশর, ব্যাবিলন, ভারত প্রভৃতি দেশে রাষ্ট্রচিন্তার প্রাথমিক স্তরে রক্ষণশীলতার ছাপ স্পষ্ট। তবে মানবিকতা, সাম্য, গণতন্ত্র ইত্যাদি আদর্শ দ্বারাও প্রাচ্যের রাষ্ট্রচিন্তা প্রভাবিত হয়েছে। রক্ষণশীলতা কি? আগে অনেক প্রাচীন কথা বলছি, পুরনো, যখন আমাদের মানে এই কথাটা বলতেই হবে যে ব্রাহ্মণ রক্ষণশীলতা। ব্রাহ্মণ কি রকম রক্ষণশীলতা ছাপ? তুমি দেখবে আগে যেরকম বর্ণ প্রথা ছিল, আমাদের কর্ম অনুযায়ী ভাগ ছিল, সেটা কিন্তু বর্ণ অনুযায়ী হয়ে যায়।
যেমন কি এখন কি ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, শূদ্রের ছেলে শূদ্র, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয়, বৈশ্যের ছেলে বৈশ্য। কিন্তু আগে যেটা ধার্মিক ভাবে ছিল সেটা কর্ম অনুযায়ী ছিল। মানে কি, যে সমাজে শিক্ষকতা করবে মানে পড়াবে বা যারা জ্ঞান প্রদান করবে তারা হবে ব্রাহ্মণ। আমরা কালিদাসের উদাহরণ পাই। তুমি পড়াশোনা করে, একটা শূদ্রের ছেলে পড়াশোনা করে ব্রাহ্মণ হতে পারে, এটা কিন্তু কর্ম অনুযায়ী হয়েছিল। বৈশ্য মানে কি, যারা ব্যবসা বাণিজ্য করবে। শূদ্র মানে কি, যারা সমাজে থেকে যারা নিচু তলার কাজ করে, নিচু কাজ নয়, কাজ নিচু নয়, যারা দেখবে সমাজটাকে একদম নিচে থেকে যারা তুলে ধরবে। এবার ধরো আমরা ঘরের বাড়ির একটা বাড়িতেই যদি আমরা কাজ ধরি, এটা একটু মানে জিনিসটাকে বোঝানো যে রক্ষণশীলতার ব্যাপারটা কি। এবারে ধীরে ধীরে একটা ক্ষেত্রে কিছু সুবিধাভোগী মানুষ কি করে, তারা চেষ্টা করে যে না, আমি যেহেতু ব্রাহ্মণ হয়েছি, আমার ছেলেও যদি ব্রাহ্মণ হয় তাহলে ওকে ওই কষ্টটা করতে হবে না, আমার ছেলেই ব্রাহ্মণ হবে, আমার ছেলেই বৈশ্য হবে, আমার ছেলেই শূদ্র হবে। এইরকম ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে কিন্তু চলে আসে। এবারে যে সমাজে বেশি টাকা পয়সা সেই সময় থাকবে, তারাই তো চেষ্টা করবে যে এই জিনিসগুলো ধরে রাখা। স্বাভাবিক। অনেকে চেষ্টা করি না, আমার টাকা পয়সা আছে, পুলিশ কি করে নেবে, রক্ষণশীলতার ব্যাপারে কে কি করবে, আমার পয়সা আছে, আমি যা কিছু করতে পারি, এগুলো রক্ষণশীলতার উদাহরণ। মানে প্রোটেক্টিভ যে ব্যাপারটা, মানে আমার কিছু হবে না, যে যা করবি করে নিস, এই যে ব্যাপারগুলো আমরা বলি রক্ষণশীলতা। বুঝতে পারলে জিনিসটা একটু বড় হলো। পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা, পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার কেন্দ্রে আছে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা। তার মানে দেখো, পাশ্চাত্যের যে রাষ্ট্রচিন্তা, পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার কেন্দ্রে কি রয়েছে, রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা, এই দুটো জিনিস আছে। মনে রাখবে, শর্টে পড়তে পারে। পার্থিব জীবন সম্পর্কে ছিল তাদের অদম্য কৌতূহল, প্রকৃতি, জগৎ ও জীবন সম্পর্কে তাদের জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গি রাষ্ট্রচিন্তার ক্ষেত্রকে প্রভাবিত করেছিল। তাহলে প্রকৃতি, জগৎ এবং জীবন সম্পর্কে তাদের জিজ্ঞাসাই কিন্তু কি ছিল, এই দৃষ্টিভঙ্গি রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে প্রভাবিত করেছিল। তাহলে দেখো, প্রাচ্য দেশীয় রাষ্ট্রচিন্তা মানবিকতা, সাম্য, গণতন্ত্র ইত্যাদির আদর্শ দ্বারা চলতো। আর এখানে রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু এই পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার কেন্দ্রে ছিল। তাহলে দুই রকম পার্থক্য হয়ে গেল, প্রাচ্য দেশী রাষ্ট্রচিন্তা আর পাশ্চাত্য দেশীয় রাষ্ট্রচিন্তা, দুই রকম পার্থক্য এখানে কিন্তু হয়ে গেল। একটা হচ্ছে মানবিকতা, সাম্য, গণতন্ত্র ছিল কোথায়, প্রাচ্যের, আর পাশ্চাত্যে ছিল রাজনীতি আর রাষ্ট্র ব্যবস্থা। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে দেখবে। আর প্রত্যেকটা লাইন বাই লাইন ইতিহাস, কেন যে কোনো বিষয় কিন্তু তোমাদেরকে পড়া উচিত, তবে কিন্তু সেইগুলোর সাথে লিঙ্ক পাবে। নাহলে কোথায় থেকে হঠাৎ করে যদি চলে যাও অর্থশাস্ত্রের কিভাবে আবিষ্কার হলো, প্রথমেই পড়তে লাগলে, তারপর পড়তে লাগবে অর্থশাস্ত্রে বর্ণিত কৌটিল্যের রাজনীতি, সেই রাজনীতিটাকে জানার আগে আমাদেরকে রাষ্ট্রটাকে জানতে হবে। ওই জন্য প্রত্যেকটা লাইন বাই লাইন পর পড়া দরকার আছে। ঠিক আছে, গল্পের মতো করে বইটাকে পড়ো, আর আমার যেগুলো প্রয়োজন লাগবে সেই জায়গাগুলো আমি বলে দেবো, কারণ অনেকটা বড় সিলেবাস আমাদের কিন্তু শেষ করতে হবে এবং পড়িয়ে। ঠিক আছে, ফাঁকি মেরে কিন্তু হবে না। দেখো, রাষ্ট্রের প্রকৃতি এবং আদর্শ দৃষ্টিভঙ্গি যেগুলো রয়েছে, দেখো প্রেক্ষিত ভারতবর্ষ, কৌটিল্য, অর্থশাস্ত্র এবং রাষ্ট্রনীতি আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি অর্থশাস্ত্র কে লিখেছেন, কৌটিল্য। সেই কৌটিল্যের সম্পর্কে আমরা এবারে জানবো এবং তার অর্থশাস্ত্র সম্পর্কে আমরা জানবো কি আছে তার অর্থশাস্ত্রে, খুব গুরুত্বপূর্ণ 8 নাম্বারের জন্য এবং শর্ট কোশ্চেনের জন্য তো বটেই। তাহলে ধীরে ধীরে আসি, কৌটিল্য পরিচয় জানার আগে আর একটু আমরা এখানে ভূমিকা রয়েছে এটা বলে নিই। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভারতবর্ষের প্রাথমিক ধারণা পাওয়া যায় বৈদিক সাহিত্যে। দেখো, এইভাবে কিন্তু বইগুলো পড়তে হবে, বইগুলো কিন্তু এইভাবে লাইন বাই লাইন পড়তে হবে, না হলে কিন্তু একটার সাথে একটা লাইনের লিঙ্ক পাবে না। আমি জায়গাগুলো বুঝিয়ে দিচ্ছি, সেই জায়গাগুলো বাড়িতে গিয়ে আলাদা পড়বে। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভারতবর্ষের প্রাথমিক ধারণা পাওয়া যায় বৈদিক সাহিত্যে। তাহলে বৈদিক সাহিত্যে
আমরা ভারতবর্ষের সম্পর্কে কিন্তু প্রাথমিক ধারণা পাই। তার পরবর্তীকালে আরো অ্যাডভান্স আমরা কিন্তু বৈদিক সাহিত্য বাদ দিয়েও আরো সাহিত্যে পাই অ্যাডভান্স যখন আসি। যেমন দেখুন ঋগ্বেদে কৌম জনসমাজ, রাজতন্ত্রের উদ্ভব, সভা সমিতি, বিধব ইত্যাদির পরিচয় মেলে কোন বেদে? ঋগ্বেদে। তাহলে এই বৈদিক সাহিত্যের একটা অন্যতম সাহিত্য, হ্যাঁ, 4টে বেদের অন্যতম বেদ যেটা হচ্ছে ঋগ্বেদ, সেখানেও কিন্তু আমরা কৌম জনসমাজ, রাজতন্ত্রের উদ্ভব, সভা সমিতি, বিধব ইত্যাদির পরিচয় কিন্তু আমরা পাই। খ্রিস্টপূর্ব কালে রচিত পাণিনির যে অষ্টাধ্যায়ী রয়েছে এবং পতঞ্জলির যে মহাকাব্য, বিভিন্ন ধর্মসূত্র ও সংহিতা সাহিত্যেও রাষ্ট্রের ধরন, শাসকের কর্তব্য কর্ম সম্পর্কে বহু নির্দেশিকা পাওয়া যায়। তার মানে আমরা যদি পতঞ্জলি মহাভাষ্য পড়ি বা পাণিনির অষ্টাধ্যায়ী পড়ি, তাহলে সেখানে আমরা কি পাবো? সেখানে রাষ্ট্র কেমন হবে, রাষ্ট্রের ধরন কেমন, শাসকের কি কি কর্তব্য রয়েছে, মানে একজন যিনি প্রধানমন্ত্রী রয়েছেন বা যিনি রাষ্ট্রপতি রয়েছেন বা যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন রাজ্যের, মানে সেইভাবে আলাদা করে না থাকলেও আমাদের রাষ্ট্রের যিনি হেড বা রাষ্ট্রের ধরন কেমন হবে, যিনি শাসক রয়েছেন, যিনি শাসন করবেন, তার সম্পর্কে তার কর্তব্যগুলো কিন্তু আমরা অষ্টাধ্যায়ী এবং মহাভাষ্যে কিন্তু পাই। এবারে এই রকমই একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে যেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। কি রয়েছে? কৌটিল্যের অর্থশাস্ত্র, এইটা কিন্তু মাথায় রাখবে। এবার কৌটিল্যের পরিচয় আমরা পাবো। প্রাচীন ভারতের রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে একটি সুপরিচিত নাম হচ্ছে কৌটিল্য। তিনি চাণক্য ও বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। দেখো এখানে একটা এসকিউ বা এমসিকিউ হতে পারে যে কৌটিল্যের আর একটা যে নাম ছিল সেই নামটা কি? চাণক্য বা বিষ্ণুগুপ্ত। এবারে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিন্তু খুব বেশি তথ্য আমরা কিন্তু পাই না। তবে অনেকেই কি মনে করেন যে আনুমানিক 370 খ্রিস্টপূর্বাব্দ, মতান্তর আছে 375 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ কৌটিল্য জন্মগ্রহণ করেছিলেন। দেখো এটা আমরা জানতে পারি যে কৌটিল্য তার প্রথম জীবনে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে কিন্তু নিযুক্ত হয়েছিলেন। কোন বিশ্ববিদ্যালয়ে তাহলে তিনি পড়াতেন? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এখন ধ্বংস হয়ে গেছে। নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এগুলো ছিল, এগুলোরা। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে কৌটিল্যের সাক্ষাৎ প্রসঙ্গে এবার আসা যাক। এবার আমরা একটা গল্প আসছি, প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু ধীরে ধীরে আমরা জানবো। কি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে এবারে কৌটিল্যের সাক্ষাৎ হয়, দেখা হয়। তিনি তখন কোথায় পড়াচ্ছিলেন? তক্ষশিলা মহাবিহারে অধ্যাপনা কাজে নিযুক্ত হন। পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে কৌটিল্যের সাক্ষাৎ হয়। একদা নন্দ রাজবংশের শেষ শাসক ধননন্দের দরবারে গিয়ে নিদারুণ অপমানিত হন কৌটিল্য। এই জায়গাটা মনে রাখবে, ধননন্দ তাকে গুরুত্ব দেয়নি, কাকে? কৌটিল্য। ভালো করে জিনিসটা বুঝো। আমি তোমার কাছে গেলাম, তুমি আমাকে অপমান করে বার করে দিলে ঘর থেকে, মানে দুজনেই বন্ধু আমার, আমি তোমার কাছে গেলাম, তুমি আমাকে অপমান করে বার করে দিলে, তুমি আমার গুণ বুঝতে পারলে না, ও আমাকে গ্রহণ করবে, ঠিক আছে। ওর কাছে গিয়ে আমি এখন ভালো রকম পরামর্শ দিচ্ছি। এবার কি পরামর্শ দেবো? যোগকে কি করে ধ্বংস করা যায়, তারপর বুঝতে পারলে তোমাকে কি করে ধ্বংস করা যায়, এবার ওর সাথে আমি পরামর্শ দিই যোগকে। এইটাই হচ্ছে কৌটিল্যের মজা। আস্তে আস্তে আসছেন। এই অপমানের যোগ্য জবাব দিতে নন্দ বংশকে সমূলে উচ্ছেদ করে দেবো, তোমাকে ধ্বংস করে দেবো সমূলে, যেহেতু তুমি আমায় অপমান করেছো।
উচ্ছেদ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন কৌটিল্য। নন্দ বংশ থাকবে না, ধননন্দ হাঁটাও, অভিযান চলছে। কার মনে? কৌটিল্যর মনে। এইরকম এক সময়ে কৌটিল্যের পরিচয় হয় বালক চন্দ্রগুপ্তের সঙ্গে। তাহলে তখন ছোট ছিলেন কে? চন্দ্রগুপ্ত। তক্ষশিলায় গিয়ে চন্দ্রগুপ্তকে, এই দেখো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে কে পড়াতেন? কৌটিল্য। সেখানে বালক চন্দ্রগুপ্তকে নিয়ে যান কে? কৌটিল্য। দেখো এই গল্প অনুযায়ী এগুলো জিনিসগুলো না মনে রাখলে মুশকিল আছে। তক্ষশিলায় নিয়ে গিয়ে চন্দ্রগুপ্তকে যুদ্ধবিদ্যা এবং রাজনীতি বিষয়ে শিক্ষা প্রদান করতে থাকেন। যুদ্ধ কিভাবে করতে হয়, রাজনীতিতে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি যাতে শত্রুপক্ষ কি হবে? ধ্বংস হবে। অবশেষে 324 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা মগধের নন্দ বংশের উচ্ছেদ সাধন করে মৌর্য বংশের প্রতিষ্ঠাতায় বিশেষ সহযোগিতা করেছিলেন কৌটিল্য। দেখো তাহলে 324 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা মগধে যে নন্দ বংশ ছিল, এখনই বলছিলাম ধননন্দকে উৎখাত করতে হবে, সেই ধননন্দকে উচ্ছেদ করে দিয়ে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হয়েছিল কোথায়? মগধে। ঠিক আছে। অতঃপর চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে অধিষ্ঠিত হলে, মৌর্য সিংহাসনে বসলে কৌটিল্য তার প্রধানমন্ত্রী এবং পরামর্শদাতা রূপে নিযুক্ত হয়। তাহলে মেন অ্যাডভাইসার কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের হ্যালো কৌটিল্য, প্রধানমন্ত্রী এবং পরামর্শদাতা, অ্যাডভাইসার ছিলেন। প্রবল রাজনৈতিক দূরদর্শিতা এবং অসামান্য কূটনৈতিক জ্ঞানের জন্য কিন্তু কৌটিল্য বা চাণক্য ভারতের ম্যাকিয়াভেলি নামে সুপরিচিত। শর্ট কোশ্চেনে খুব গুরুত্বপূর্ণ। ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? চাণক্য বা কৌটিল্যকে। কেন বলা হয়? তিনি চন্দ্রগুপ্তকে নিয়ে এসেছিলেন কোথায়? তক্ষশিলা মহাবিশ্ববিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে। 324 খ্রিস্টপূর্বাব্দে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা মগধ আক্রমণ করে ধননন্দকে উৎখাত করেছিলেন। ঠিক আছে। এবং তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতার সাহায্য করেছিলেন। বেশ, আচ্ছা এইটাও কিন্তু পরীক্ষায় পড়তে পারে অনেক সময় যে কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলার কারণ কি? প্রাচীন ভারতে, জায়গাটা শোনো, এখানে শেষ করব। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ইতিহাসে কৌটিল্য বা চাণক্য অতি পরিচিত নাম। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী তথা মুখ্য উপদেষ্টা কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটি প্রাচীন ভারতের রাজনীতি চর্চার একটি অন্যতম নিদর্শন রূপে পরিগণিত হয়। তার মানে কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র যেটা রয়েছে সেটা প্রাচীন ভারতের রাজনীতি চর্চার একটি অন্যতম নিদর্শন। ঠিক আছে। অর্থশাস্ত্র গ্রন্থে উল্লিখিত রাষ্ট্রতত্ত্বের নিরিখে বহু চিন্তাবিদ এবং ঐতিহাসিককে কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি এই অভিধায় ভূষিত করেছেন। দেখো মানে আমরা অর্থশাস্ত্র গ্রন্থে উল্লেখিত রাষ্ট্রতত্ত্ব এতভাবে দেওয়া আছে, কিভাবে কি কর্তব্য, আমি এরপরে আসবো অর্থশাস্ত্র ভেতরে যে যে জিনিসগুলো ছিল, কি কি লেখা ছিল, যে একজন শাসকের পক্ষে কি কি কর্তব্য না কর্তব্য, সেইগুলো নিরিখে, যখন রাষ্ট্রতত্ত্বের নিরিখে বহু চিন্তাবিদ এবং ঐতিহাসিকরা কৌটিল্যকে কি বলেছিলেন? ভারতের ম্যাকিয়াভেলি এই অভিধায় ভূষিত করেছেন। নবজাগরণের সন্তান, বিখ্যাত দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা নিকোলো ম্যাকিয়াভেলি পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। আমি একটু আগে পড়াচ্ছিলাম যে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা আর প্রাচ্য রাষ্ট্রচিন্তা। এই পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা মানে কি? ইউরোপ দেশে। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা কে রেখেছিলেন? নিকোলা ম্যাকিয়াভেলি। তিনি অনেক রাষ্ট্রচিন্তা দিয়েছিলেন। তিনি ওখানকার শাসকগুলোকে অনেক কিছু বলেছিলেন যে এইভাবে শাসন করতে হবে, এইভাবে দেশ চালাতে হবে।
ঠিক এই কাজটা অতীতে কে করেছিলেন? আমাদের কৌটিল্য বা চাণক্য। সেই জন্য তাকে কিন্তু এই প্রাচ্যের ম্যাকিয়াভেলি বলা হয়। ঠিক আছে, তাকে ভারতের বা প্রাচ্যের ম্যাকিয়াভেলি বলা হয়, এটা কিন্তু মাথায় রাখবে। বেশ, তাহলে এটা পরীক্ষা যদি পড়ে যে ভারতের ম্যাকিয়াভেলি কৌটিল্যকে কেন বলা হয়, তোমরা লিখতে পারবে। এরপরেও অনেক প্রসঙ্গেই বলা রয়েছে, একটা গল্পের মতো দেওয়া রয়েছে, এটা জাস্ট পড়ে নেবে। তবে মেনলি আমরা জানবো যে পাশ্চাত্যের যিনি নিকোলা ম্যাকিয়াভেলি, তিনি রাষ্ট্রচিন্তা সংক্রান্ত নানা বিষয় নিয়ে উভয় বিষয়ে আলোচনা করেছেন, এবং তিনি যে বিষয়গুলো আলোচনা করেছেন তার সঙ্গে আমাদের এই ভারতবর্ষের যিনি চাণক্য বা কৌটিল্য ছিলেন তার লেখাতেও কিন্তু অনেক সাদৃশ্য কিন্তু মেলে। সেই জন্যই তার ভিত্তিতেই আমরা কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি কিন্তু বলে থাকি। তাহলে আজকের পড়াতে আমরা একটু সারসংক্ষেপ করে নিই, কি কি জিনিসটা আমরা পড়লাম। রাষ্ট্র শব্দের উৎপত্তি পড়ে রাখবে, কে প্রথম এই রাষ্ট্র কথাটি ব্যবহার করেছিলেন, কোন গ্রন্থে ব্যবহার করেছিলেন, রাষ্ট্র চিন্তার সংজ্ঞা দাও। আবার এই রাষ্ট্রচিন্তা কয়টি ভাগে ভাগ করা যায়, কি কি? একটা হচ্ছে প্রাচ্য দেশীয় রাষ্ট্রচিন্তা, আর একটা হচ্ছে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা। রাষ্ট্রের প্রকৃতি বা আদর্শ দৃষ্টিভঙ্গি আমাদের কৌটিল্যের পরিচয় পায়। কৌটিল্য সম্পর্কে বললাম, কৌটিল্য কবে জন্মগ্রহণ করেছিলেন, কৌটিল্যের অপর নাম কি, চাণক্য বা বিষ্ণুগুপ্ত, এইগুলো কিন্তু মনে রাখবে। আর তিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ঠিক আছে, তিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। আবার দেখো, এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য সঙ্গে কৌটিল্যের সাক্ষাৎ হয়, এবং নন্দ বংশের শেষ শাসক ধননন্দ তাকে কি করেন, তিরস্কার করে বার করে দেন। কাকে? কৌটিল্যকে। সেই কারণে কৌটিল্য ডেকে কার কাছে গিয়েছিলেন? এই চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে। চন্দ্রগুপ্তকে তিনি কি করেন, সেই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে তিনি যুদ্ধবিদ্যা এবং রাজনীতি পড়ান। সেই যুদ্ধবিদ্যা এবং রাজনীতি থেকেই পরবর্তীকালে সেই মগধের নন্দ বংশকে উচ্ছেদ করে দিয়ে মৌর্য বংশের কিন্তু প্রতিষ্ঠাতা একটা বিশেষ সহায়তা করেছিলেন কৌটিল্য। এই দেখে তাকে কি করা হয়, প্রধানমন্ত্রী বা পরামর্শদাতা হিসাবেও কৌটিল্যকে নিযুক্ত করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর এক্ষুনি তো বললাম কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি কেন বলা হয়। এইভাবে কিন্তু লাইন বাই লাইন বই কিন্তু পড়তে হবে। ওই ফাঁকি দিয়ে দিয়ে দু চারটে আমরা ওই সহায়িকা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন মুখস্থ করে বা নোট বানিয়ে কিন্তু এইভাবে পড়া হবে না। প্রত্যেকটা লাইন বাই লাইন পর কিন্তু লাইন বাই লাইন পড়তে হবে। হ্যাঁ, যে সবই যে জানতে হবে, সব যে মনে থাকবে তাও নয়, কিন্তু যতটা পারা যায় আমরা বাড়িতে বসে কিন্তু পর লাইন বাই লাইন কিন্তু পড়বো, ঠিক আছে। আর জিনিসগুলো বুঝতে হবে, না বুঝতে পারলে একটার সাথে একটা লিঙ্ক কিন্তু পাবে না। কোথা থেকে চলে এলো তোমার অর্থশাস্ত্র, কোথা থেকে ম্যাকিয়াভেলি চলে এলো, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু পর হলেই বুঝতে পারবে যে কি জন্য হচ্ছে, কিভাবে ঘটনাটা ঘটছে, কিভাবে ইতিহাস এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, এই অবধি ছিল।